তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমরা পরিমিতির আয়তঘনকের পার্ট 2 শুরু করব। এখানে আমরা কোশ্চেন শুরু করব। ওকে, কোশ্চেন কিছু সলভ করব। ওকে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখো। আগে প্রিভিয়াস ভিডিওতে আমরা আয়তঘনক সম্পর্কে সম্পূর্ণ বুঝেছি, আয়তঘনের কনসেপ্ট সব ক্লিয়ার করা আছে প্রথম ভিডিওটিতে। তোমরা প্রথম ভিডিওটি যারা যারা দেখেনি অবশ্যই দেখার অনুরোধ রইল। ওকে, যদি তোমরা প্রথম ভিডিওটি দেখো তাহলে এখানকার কোশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে করতে পারবে। ওকে, তো দেখো আজকে আমরা অনুশীলনীর কোশ্চেন সলভ করবো। ওকে, অর্থাৎ কষে দেখি। ওকে, তোমরা কষে দেখি 4 সম্ভবত হবে। কষে দেখি 4 দেখো শুরু করব। প্রথম যেটা প্রবলেম দেওয়া আছে খুবই ইজি। এখানে শুধু দৈনন্দিন জীবনে কি কি আয়ত ঘনাকার এবং ঘনাকাকার বস্তু, ঘনাকাকার বস্তু জানো তোমরা। আয়ত ঘনাকাকার বস্তু প্রায় সেমই। এখানে আয়ত ঘনাকারের যেমন দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আলাদা আলাদা, কিন্তু ঘনাকাকার বস্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সবগুলোই এক সেম হয়। যেমন আয়ত ঘনাকার বস্তুর উদাহরণ কি হতে পারে? শলার বাক্স হতে পারে, তারপর কি মোবাইলের বাক্স হতে পারে, মোবাইলের বক্স হতে পারে, শলার বাক্স হতে পারে, তারপর আলমারি বলতে পারো, আলমারি হতে পারে। ওকে, আর কি কি হতে পারে? আরো হতে পারে কি জুতোর বাক্স হতে পারে, যেমন অর্থাৎ কি হতে পারে? জুতোর বাক্স হতে পারে, বা দেশলাই বাক্স হতে পারে, দেশলাই বাক্স, জুতোর বাক্স, তারপর কি আলমারি হতে পারে, মোবাইল বাক্স, মোবাইল বাক্স হতে পারে। ওকে, বোঝা গেল। তারপর ঘনাকাকার বস্তু যেমন লুডুর ছক্কা হতে পারে, লুডুর ছক্কা, রুবিক্স কিউব, রুবিক্স কিউব, তারপর কি হতে পারে? লুডুর ছক্কা, রুবিক্স কিউব, তারপর আরো দেখতে পারবে তোমরা কি হতে পারে। দেখো এখানে দেওয়া আছে কিছু এক্সাম্পল: রুবিক্স কিউব, লুডুর ছক্কা, সুগার কিউব, রুবিক্স কিউব, আইস কিউব। ওকে, এগুলা মনে রাখবে শুধু। ওকে, বোঝা গেল। তো ঘনাকাকারের মধ্যে কি দেশলাই বাক্স হতে পারে, জুতোর বাক্স হতে পারে, আলমারি, মোবাইল বাক্স হতে পারে। ওকে, বোঝা গেল। তো নেক্সট দেখো এখানে কি বলছে, পাশের আয়তাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লেখো। তলগুলি, প্রথমে আমরা তল লিখবো, তাহলে এগুলা কি এ এ বি সি ডি। তাহলে আমরা যদি এটাকে আঁকি, মোটামুটি হয়েছে। ওকে, তো এই নাম দেই, এ দেওয়া আছে, এটা এ, তাহলে এ বি সি এইচ, আর এটা ডি দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ, আর এটা জি, আর এইচ দেওয়া আছে। তো দেখো কয়টা বিন্দু? 1 2 3 4 5 6 7 8, 8টা বিন্দু। তাহলে আমাদের বিন্দু কয়টা? শীর্ষবিন্দুর সংখ্যা 8টা। তাহলে শীর্ষবিন্দু 8টা হলো কিন্তু। তারপর এখানে কি বলছে? তল, তল কি কি আছে? তল কয়টা আছে দেখো। প্রথমে এই তলটা লিখি বি সি এইচ জি, বি সি এইচ জি একটা তল। তারপর কি এই তলটা লিখি এইচ সি ডি ই, এইচ সি ডি ই, দুইটা তল হলো। তারপর এই তলটা লিখি। ওকে, দেখো এই তলটা কি? এই তলটা লিখি, তাহলে এ ডি ই এফ,
এ ডি ই এফ, তিনটে তল। তারপরে এই তলটা লিখি বি, এ বি জি এফ, এ বি জি এফ। ওকে, তাহলে এই তলটা হলো কয়টা, চারটা তল হলো। তারপর আমরা কোন তলটা লিখবো, এ বি সি ডি, এ বি সি ডি একটা তল, এ বি সি ডি এই তলটা, এ বি সি ডি, এ বি সি ডি পাঁচটা। আর একটা তল কি, আর একটা তল এ বি জি এফ, এ বি জি এফ, তাই তো, এ বি জি এফ লেখা আছে। আর কি তল বাকি আছে দেখো, ই এইচ সি ডি ই, এ বি জি এফ লেখা আছে, এ বি, তাহলে আমরা কি বি সি এইচ জি, বি সি এইচ জি পেলাম। তারপর কি এইচ সি ডি এফ, এইচ সি ডি এফ, এইচ সি ডি ই, সরি এইচ সি ডি ই তল পেলাম। তারপর এ ডি ই এফ, এ ডি ই এফ। ওকে, তারপর এই তল আছে একটা, একটা আছে দেখো, একটা এই তল আছে এইচ ই এফ জি, এইচ ই এফ জি, তাই তো, এইচ ই এফ জি। ওকে, কোন তল, এটা এই তল নেওয়া হয়েছে, ওই দিকের তলটা। ওকে, বোঝা গেল। তো আমরা কয়টা তল পেলাম, ছটা তল পেলাম টোটাল, বি সি এইচ এফ, এইচ এইচ সি ডি ই, এ ডি ই এফ, এ বি জি এফ এবং এ বি সি ডি, এ বি সি ডি এইচ ই এফ জি। ওকে, তো ছয়টা তল। ধার কি কি আছে, ধারগুলি বলো এখন। ধার কয়টা আছে, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 12টা ধার, তাই তো। সে আগের দিনে আমি বুঝাইছিলাম, ধরো এটা একটা আয়তঘনাকার বস্তু, এখানে ধার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই তো, 9, 10, 11 আর 12, তাই 12টা ধার, বোঝা গেল। তাহলে নেক্সট দেখো আমাদের হলো কিন্তু ধার হলো, তল হলো, বিন্দু হলো, বিন্দু 8টা। তাহলে এখন এখানে বলছে যে শীর্ষ নাম লিখতে বলছে, তাহলে আমরা শীর্ষবিন্দুগুলি কি কি আছে, আগে বলো শীর্ষবিন্দুগুলি কি আছে। শীর্ষবিন্দু 8টা আছে, কিন্তু শীর্ষবিন্দুগুলি কি কি আছে, একটা আছে এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, 8টা শীর্ষবিন্দু, এগুলা শীর্ষবিন্দু, তাই তো, শীর্ষবিন্দু, বোঝা গেল। তো এইখানে তোমরা দেখে নিও, এখানে করা আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি জি এফ, সি এইচ ই ডি, এ এফ ই ডি বা বি জি এইচ সি। ওকে, ধারগুলির নাম এ বি বি সি সি ডি ডি এ, ই এফ এফ জি, জি এইচ এইচ ই, এ এফ জি বি, এইচ সি ই ডি। ওকে, বোঝা গেল। এখানে ধারগুলো আমি লিখিনি, ধারগুলো তোমরা লিখতে পারো বি সি এইচ, এইচ সি, বি জি, এ বি, এফ জি, এফ ই, এডি, এডি, তারপর এফ এ, ইডি, ডিসি, ইএইচ। ওকে, দেখো 12টা ধারেই আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, বোঝা গেল। তো নেক্সট প্রবলেম, এখন আমরা প্রবলেম আসবো, ওগুলো বেসিক কনসেপ্ট ছিল, এখন প্রবলেম শুরু আমাদের। তো দেখো, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে কনসেপ্ট আসে, দেখো এখানে কি বলতে চেয়েছে, একটা ঘর আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে সবচেয়ে বড় লম্বা যে বস্তু রাখা যাবে সেটা অ্যাকচুয়ালি কর্ণই হবে, তাই তো। এই ধরো এটা একটা কোনো ঘর, এটা বাক্সই ধরো কোনো একটা ঘর কল্পনা করো। এখন এই বাক্সের মধ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের জায়গা কে দখল করে রাখবে, অর্থাৎ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলছে শুধু, তাহলে কর্ণই একমাত্র, কর্ণ এখান থেকে শুরু এইখানে শেষ, তাহলে কর্ণই একমাত্র বড়, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেয়ে একমাত্র কর্ণই বড় হবে। ওকে, তো এটা এখানে বলতে চাইছে কর্ণের, অ্যাকচুয়ালি এখানে ইনডাইরেক্টলি কর্ণের মান বের করতে বলছে। ওকে, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে কর্ণের সূত্র আমরা কি জানি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, সবচেয়ে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য, তাহলে সবচেয়ে লম্বা যে
দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য হবে আন্ডার দি রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ওকে, তো এটা আন্ডার দি রুট করে দাও। এখানে দৈর্ঘ্য কি দেওয়া আছে 5 মিটার, তাহলে 5 স্কয়ার প্লাস তার দৈর্ঘ্য প্রস্থ কি দেওয়া আছে 4 মিটার, 4 স্কয়ার প্লাস উচ্চতা 3 মিটার দেওয়া আছে উচ্চতা, তাহলে 3 মিটার। তাহলে এখানে কি পেলাম আমরা 5 5 25 4 4 16, তাহলে 25 প্লাস 4 4 16 3 3 9 16 আর 9 25 25। ওকে, তো 25 25 50, তো 25 এর 5 বাইরে চলে আসে, তাহলে 5 5 5 25 1 1 থাকে আন্ডার দ্য রুট 2, তাহলে 5 রুট 2 এটাই হবে মিটার। ওকে, সবচেয়ে যে লম্বা দৈর্ঘ্য রাখা যাবে তার দৈর্ঘ্য হবে এত মিটার। ওকে, বোঝা গেল? এটা সমাধান, সলিউশন। বোঝা গেল? তো দেখো এখানে করা আছে, তোমরা দেখে নিও। 5 রুট 2 মিটার। এখানে কি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 5 মিটার 4 মিটার 3 মিটার দেওয়া আছে, L 5 B 4 H 3। তো আমরা কর্ণের দৈর্ঘ্য কি হবে, এটা অ্যাকচুয়ালি এটাই কর্ণের দৈর্ঘ্য, সুতরাং ওই সর্বাপেক্ষা 5 রুট 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ড রাখা যাবে। ওকে, ওই আয়ত ঘরে এখানে কি বলছে দেখো, বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের আয়তন হিসাব করি। একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। এখন একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের একটি তল বলতে কি, একটা অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র যার এ এ এ এ বাহু থাকবে, অর্থাৎ 4টি বাহুই সেম হবে, একটি তল বলছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন সলিউশন, ঘনকের বাহু ধরি, তাহলে ধরি ঘনকের বাহু আমরা এ একটা ধরবো। ওকে, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ মিটার। বোঝা গেল? তাহলে এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, ঘনকের ক্ষেত্রফল, তাহলে একটি তলের ক্ষেত্রফল, একটি তল যেহেতু বলছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, একটি তল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কয়ার হয়, তাহলে বর্গক্ষেত্র একটি ঘনকের একটি তল তো বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি, তাহলে ক্ষেত্রফল কি হবে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 64। এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু কি পাবো 8, যেহেতু এ নট ইকুয়াল টু -8, অর্থাৎ দৈর্ঘ্য কোনোদিন মাইনাস দিয়ে হতে পারে না, তো এর মান 8 পেলাম। এখন বলছে ঘনকটির আয়তন, সুতরাং ঘনকের আয়তন কি হবে বলো, আয়তন ইজ ইকুয়াল টু a কিউব ঘনমিটার, তাই তো? এখান থেকে কি লেখা যায় 8 কিউব ঘনমিটার। তাহলে এখান থেকে 8 8 64, 64 এর সাথে আরো 8 গুণ, 4 8 32 2, 6 8 48 39, 4 8 32 2, 6 8 48 50 52। ওকে, অর্থাৎ 522 51, সরি, বোঝা গেল? তাহলে কি হলো 512 ঘনমিটার। বোঝা গেল? তো দেখে নিও। তারপর কি দেওয়া আছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, যদি মোট 240 ঘনমিটার মাটি কতটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লেখে। এখানে কি বলছে দেখো, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর, অর্থাৎ এখানে 2 মিটার চওড়া বলতে দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য ধরে নেই আমরা। সলিউশন, দৈর্ঘ্য কি দেওয়া আছে দেখো 2 মিটার দৈর্ঘ্য, এবং
বকুলতলা 2 মিটার দৈর্ঘ্য এবং 8 ডেসিমিটার গভীর, অর্থাৎ উচ্চতাটা দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে? 8 ডেসিমি। এখন ডেসিমি থেকে মিটারে গেলে কি হয়? মিলি সেন্টি ডেসিমিটার মিটার, তাহলে 10 দিয়ে ভাগ করতে লাগবে, তাহলে 8 ডেসিমি গভীর, তাহলে ডেসিমি সমান সমান 0.8 মিটার। ওকে, এত মিটার উচ্চতা। তারপর কি বলছে? গভীর একটি খাল কাটা হচ্ছে। যদি মোট এত ঘন মিটার মাটি কাটা হয়, তাহলে টোটাল ঘন মিটার আয়তন কি? আয়তন দেওয়া আছে। ধরি তাহলে উচ্চতা খালটি কত লম্বা? ধরি খালটি লম্বা, তাহলে খালটি কত লম্বা বলছে? ধরি খালটি লম্বা, খালটি লম্বা, ধরি খালটি লম্বা এ মিটার। ওকে, তাহলে এই মিটার অ্যাকর্ডিং টু কোশ্চেন এই তিনটের গুণফল কার সমান? 240 ঘনমিটারের সমান, তাই তো? তাহলে এখানে 2 মিটার চওড়া, লম্বা চওড়া, এখানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য না লিখে প্রস্থ লিখতে পারতে, সেটা কোনো ব্যাপার না। এখানে 2 মিটার চওড়ায় লিখবে যে 2 মিটার চওড়া খালটি লম্বা, বলছে যে কত মিটার লম্বা, লম্বাটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য হওয়ার কথা, তাহলে এটা প্রস্থ ধরে 2 মিটার চওড়া, তো প্রস্থ ধরে নিও, এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। ওকে, বোঝা গেল? তাহলে এটা প্রস্থ, ইনডাইরেক্টলি বলছে যদিও, তাহলে এটা প্রস্থ খালটির, খালটির প্রস্থ, প্রস্থ 2 মিটার, উচ্চতা 8 ডেসিমি এবং খালটির লম্বা মিটার এ মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা লম্বা বা সেটাকে ইয়াও লিখতে পারো, যে দৈর্ঘ্য লিখতে পারো। ওকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের 2 ইন্টু 0.8 ইন্টু এ ইজ ইকাল টু 240 এর সমান 240 সমান, তাই তো? এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে কি লিখতে পারি? এ ইজ ইকাল টু 240 আর নিচে এখানে যদি গুণ করি আর তো কোনো 16 1.6 হয়। ওকে, তাই তো 1.6 হয়। এখন দেখো a ইজ ইকাল টু কি হলো? এখানে 16, শূন্যটা উপরে গেল, 24 ইন্টু 100 100 হলো। এখন দেখো এখানে 3 আটা 24 আর দোকানো 16, এখানে 50 দোকানো 150, তাহলে আলটিমেট আমরা a ইজ ইকাল টু কি পেলাম? 3 5 15 150, তাই তো? এর মানে এত বেশি পেলাম, 3 5 15, তাই তো? এত হবে। তাহলে কত মিটার লম্বা বলছে? 150 মিটার, তাই তো? এত মিটার লম্বা, বোঝা গেল? তারপর দেখো, তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 4√3 মিটার। ধরি এটা গিভেন। ওকে, তাহলে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, এখানে সেমি দেওয়া আছে, তাহলে সেমি লেখো। ওকে, তাহলে সেমি, সেমি এ সেমি, দৈর্ঘ্য এ সেমি। তাহলে কর্ণের ঘনকের কর্ণের সূত্র কি? আমরা কর্ণের সূত্র কি? আন্ডার দ্য রুট দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার, যেহেতু ঘনকের তিনটাই সেম, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু ঘনকের সেম, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কার সমান? 4√3 সমান, তাই তো? এখান থেকে আমরা 3 এ স্কয়ার, যাকে আন্ডার দ্য রুট 3a লিখতে পারি, ইজ ইকাল টু 4√3। এখানে দেখো √3 ক্যান্সেল, তাহলে a ইজ ইকাল টু 4 পেলাম, তাই তো? এর মান পেলাম। এখন বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? সূত্র
সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? আমরা কি জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল, তাহলে 6 স্কয়ার, যেহেতু যেহেতু তাহলে সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কয়ার সমান সমান 6 এর মান 4 স্কয়ার বর্গ সেমি, তাই তো। এখানে 4 4 16, 16 সাথে 6 গুণ করলে কি হয়? 4 6 4 36 6 6 4 9 96, তাহলে 96 বর্গ সেমি। বোঝা গেল? তারপর দেখো নেক্সট প্রবলেম কি বলছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য মাইনাস এর সমষ্টি 6 হলে ঘনকটির ঘনফল হিসাব করে দেখে। একটি দৈর্ঘ্য এর সমষ্টিটা মাইনাস, তাহলে একটি ঘনকের কি বলছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 হলে, ঘনকের বলছে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ওকে 60 হলে ঘনকটির ঘনফল কি হবে? এখন বলো আমাকে ঘনকের ধার সংখ্যা কয়টা? আগেই শিখছিলাম যে ধার 12টা, তাহলে সলিউশন দেখছো তো এগুলা কোথায় কোনটা কাজে লাগে, তাহলে ধারও এখানে কাজে লাগতেছে, তাহলে আমাদের সব জানা দরকার। সলিউশন, তাহলে ধার কয়টা আমরা জানি, ঘনকের ধার সংখ্যা 12টা। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, ওকে। এখন ঘনকের ধার সংখ্যা, যেহেতু ঘনকের ধার সংখ্যা 12টি, তাই তো, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? 12টি ধার যার প্রত্যেকটা দৈর্ঘ্য এ, তাহলে 12 ইন্টু এ ইজ ইকাল টু কি দেওয়া আছে? 60 সেমি, তাহলে 60 দেওয়া আছে যেহেতু দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এ ইজ ইকাল টু কি হয়? 5 গুণ 10 5 6 5 12 60, 5 হলো। এখানে কি বলছে ঘনফল কি হবে? তাহলে সুতরাং ঘনকটির ঘনফল, সুতরাং ঘনকটির ঘনফল হবে কি হবে বলো? ঘনফল কি হবে? এ কিউব, যাকে আমরা লিখতে পারি, ঘনফল হবে কি? এ কিউব বর্গ ঘন সেমি, তাই তো। তাহলে এর মান কত? 5 কিউব ঘন সেমি, 5 5 25, 5 25 কত হয়? 5 25 625, 625, ওকে। 25 এর সঙ্গে 5 গুণ করো, 5 5 25 এর 5 5 10, 125, সরি 625 না, 25 25 625, তাহলে এটাকে কি লেখা যায়? 125 ঘন সেমি, ওকে। দেখো নেক্সট প্রবলেম কি দেওয়া আছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 212 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন হিসাব করে লেখি। এটাকে বলছে ঘনকের 6টি পৃষ্ঠতলের, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 612 বর্গ সেমি, ঘনকটির আয়তন বলছে 6টি পৃষ্ঠতলের সমষ্টি। এখন বলছে বলো আমাকে, এখানে সেম ভাবে আমাদের প্রথমে ধরতে লাগবে যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাই তো। তাহলে এখানে দেওয়া আছে যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 212, তাহলে এখানে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের কি হয়? আবার ঘনকের পৃষ্ঠতল, সুতরাং ঘনকের পৃষ্ঠতলের সমষ্টি কি হবে? সমষ্টি কত হবে? 6 স্কয়ার বর্গ সেমি, তাই তো। তাহলে এটা কত দেওয়া আছে? 216, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে? 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 216, তাই তো। এখান থেকে a স্কয়ার ইজ ইকুয়াল টু 6 দিয়ে কাটলে 3 6 18, 19 20 21 36, 6 এখানে 6 দিয়ে 3 6 18, 19 20 21 36, 6 4 36 36 হয়,
তাহলে a ইজ ইকুয়াল টু 6 হবে, যেহেতু মাইনাসটা আমরা নেব না। তাহলে এর মান 6 হলো। ঘনকটির আয়তন হিসাব, তাহলে ঘনকটির আয়তন কি হবে, সুতরাং ঘনকটির আয়তন হবে কত হবে বলো, বলো ঘনকটির আয়তন কি হবে, a কিউব, সিম্পল। আয়তন হবে a কিউব ঘন সেমি, তাই তো। এখানে এর মান বসে দাও 6 কিউব ঘন সেমি। এখান থেকে 6 6 36, 36 এর সঙ্গে 6 গুণ করলে কি হয়, 36 এর 6 6 36 এর 6 318 21 216 216 ঘন সেমি, বোঝা গেল। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব। তাহলে সমান আয়তনের দুটি ঘনক তৈরি করা হলো। ওকে, তাহলে এখানে একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে, তাকে সমান আয়তনের বিশিষ্ট দুটি ঘনকে পরিণত। এখন দেখো দুটির ক্ষেত্রে আয়তন সেম থাকবে কিনা আগে বলো আমাকে। আয়তন সেম থাকবে, তাহলে ঘনক দুইটি ধরবো আমরা। তাহলে দেখি দুইটাই সেম ঘনক, যেহেতু তাহলে দুইটাই সেম ঘনক হওয়ার জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। ধরি ঘনক দুটি বাহুর দৈর্ঘ্য a সেমি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, প্রত্যেকটা ঘনকের আয়তন কি হবে, 2 দিয়ে গুণ হবে দুইটা ঘনক, a কিউব ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 4 3 2, তাই তো। এখান থেকে a কিউব কি লেখা যায়, এখানে 2 দুগুণ 4 16 16 দুগুণ 32। এখন এটার মান আমরা জানি 6 হয়, তাই তো। এর মান 6 হলো। এখন কি বলছে যে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 6 হবে আর কি, বুঝা গেল। তাহলে নেক্সট দেখো, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা বাড়িতে করবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং ইন্টারেস্টিং। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে ঘনফলের অনুপাত বের করতে বলছে, তার জন্য আমরা কি করব, তাহলে এখানে হিন্টস দেওয়া আছে যে 50% কমানো হলো। আগে যদি বাহু এ থাকে 50% কমানোর ফলে 50% কমানোর ফলে কি হবে, কমালে কি হবে, বাহু a/2 হয়ে যাবে, তাই তো। 50% কমালে a/2 হয়ে যাবে, বাহু 50% কমালে কি হয়ে যায় a/2। এখন কি বলছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত। তাহলে মূল ঘনকের ঘনফল কি হবে a কিউব, পরিবর্তিত ঘনফলের অনুপাত কি হবে a কিউব বাই 2 কিউব 8 লিখতে পারি। এটাকে করলে কি পাওয়া যায়, 8 দিয়ে গুণ করো আর কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 8:1 হয়। ওকে, বাড়িতে করে নিও, এটা বোঝা গেল। তো হিন্স এটা হোম টাস্ক থাকলো। ওকে, তো আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো বাই বাই, সবাইকে গুড নাইট।